ফারজাদকে নিজের করে পাওয়ার সব রাস্তা যেন সে খুঁয়ে বসেছে। লোকটার রাগে চেঁচিয়ে উঠল। কি যেন একটা দিলেন আগুনের উপর, দাউ দাউ করে জ্বলে উঠল সেটা। চোখ দুটো লাল হয়ে উঠেছে তার, রাগে শরীর কাঁপছে। হুঙ্কার ছেড়ে বলে উঠলেন, আমার সাথে ধোঁকাবাজি, আমার জাদু নিয়ে সন্দেহ। এবারে এই মেয়ে বুঝবে কালো জাদু কি ভয়ানক জিনিস। এবার ওর জালে ওকে মারবো আমি। বলে গগন কাঁপিয়ে হেসে উঠলেন তিনি। পরক্ষণে আবার চোখ বুজে দুলতে দুলতে কি যেন পড়তে আরম্ভ করলেন। দীর্ঘ প্রায় 55 দিন পর পুনরায় আজ আবার দেশের মাটিতে পা রাখল প্রিয়তা। সময়টা অন্য সবার নিকট অতি ক্ষুদ্র ঠেকলেও তার কাছে এক আকাশ সমপরিমাণ ব্যবধান। এয়ারপোর্ট থেকে বেরিয়েই জোরে শ্বাস টানল সে। এই তো নিজের দেশের ঘ্রাণ পাচ্ছে। চারদিকে চোখ বুলালো। যেদিন দেশ ছেড়েছিল সেদিনের কথা মনে পড়ছে খুব। সেদিন ঠিক এইখানটাতে দাঁড়িয়ে বারবার পেছন ফিরে চাইছিল সে। দেখছিল তার নিজের দেশের মানুষগুলোর ব্যস্ত পদাচরণ। ভেবেছিল এক বুক ভালোবাসা নিয়ে ফের দেশে ফিরবে। হ্যাঁ, ভালোবাসা পেয়েছে ঠিকই, তবে মাধ্যমটা ভিন্ন। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলল। সেসব কথা আর ভাববে না। যদিও মস্তিষ্ক হলো বেহায়া এক জিনিস, যেটা ভাবতে বারণ করা হবে সে সেটাই ভাববে বেশি। নেহাল ডেকে বলল, গাড়িতে ওঠ প্রিয়। নেহাল গাড়ি ঠিক করেছে। প্রিয়তা গাড়িতে বসলো গিয়ে। গাড়ি চলছে। প্রিয়তা জানালা দিয়ে দেখছে নিজের পরিচিত শহরটাকে। নিহাল বলল, আন্টি বা ফারজাদকে একটা কল দিয়ে আমাদের পৌঁছানোর খবরটা দেওয়া উচিত। প্রিয়তা বলল। হ্যাঁ, জানিয়ে দাও। নিহাল ফারজাদকে কল দিয়ে জানালো। কিছু সময়ের ব্যবধানে নিজ বাড়িতে পৌঁছে গেল তারা। প্রিয়তার বুক ধুকধুক করছে। সে নিহালের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া, বাবা মা আমায় ক্ষমা করবে তো? অবশ্যই করবেন, আর আমি আছি না, চিন্তা করিস না। ভাইয়ের আশ্বাস পেয়ে অনেকটা মনে শান্তি পেল প্রিয়তা। গাড়ি থামতে নেমে দাঁড়ালো তারা। নেহাল ভাড়া মিটিয়ে দিয়ে ব্যাগপত্র গাড়ি থেকে নামালো সব। ভেতরে যাওয়ার জন্য গেট খুলতেই দারোয়ান হেসে বললেন, গ্রামের বাড়ি থেকে আয়শা পড়ছেন আপা, কতদিন পর দেখলাম আপনারে। আপনি ভালো আছেন তো? প্রিয়তা ভাইয়ের দিকে তাকালো একবার, তারপর আবার দারোয়ানের দিকে চেয়ে হেসে জবাব দিল, জি চাচা, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, আমরা ভেতরে যাই তবে। জি জি, যান। ভেতরে প্রবেশ করলো নিহাল আর প্রিয়তা। নিহাল কলিং বেল বাজালো। 2 মিনিটের মাথায় দরজা খুলে দিল প্রিয়তার বাবা অলিউল জামান। এতগুলো দিন পর বাবার মুখটা দেখে হাউমাউ করে কেঁদে উঠল প্রিয়তা। অলিউল জামান মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। নিহাল প্রসন্ন হেসে ব্যাগ সব নিয়ে ভেতরে এলো। প্রিয়তা কেঁদেই চলেছে। অন্তঃস্থলে গভীর জখম যেন চোখ দিয়ে বয়ে যেতে চাইছে আজ। অলিউল সাহেব মেয়ের চোখ মুছে দিয়ে বললেন, আরে কেঁদো না মা, অনেক কেঁদেছো, অনেক কষ্ট পেয়েছো, আর না। প্রিয়তা কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। বাবার পা যুগল জড়িয়ে ধরে বলল, আমায় ক্ষমা করে দাও বাবা, আমি যে খুব অন্যায় করে ফেলেছি। অলিউল সাহেব মেয়েকে ধরে দাঁড় করালেন, বললেন, ক্ষমা করে দিয়েছি। সন্তান হাজার ভুল করলেও মা বাবা কখনো মুখ ফিরিয়ে নিতে পারে না। এই ক্ষমতা মা বাবার নেই। যা হয়েছে সব ভুলে যাও, নতুনভাবে শুরু করো সব কিছু। আমরা তোমার পাশে আছি। প্রিয়তা জড়িয়ে ধরল বাবাকে। এমন একটা পরিবারের সাথে এত বড় অন্যায় সে কি করে করতে পারলো? সে কান্না থামিয়ে তাকালো আশেপাশে, দেখলো মা নেই। বলল, মা আমার উপর এখনো রেগে আছেন, তাই না? অলিউল সাহেব মৃদু হেসে বললেন, তোমার মায়ের তো বরাবরই অভিমান একটু বেশি। এখনো অভিমান করে নিজের রুমেই বসে আছেন। যাও গিয়ে অভিমান ভাগাও। প্রিয়তা চোখ মুখ মুছে মায়ের রুমের দিকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে দেখলো মা বিছানায় এক কোণে বসে আছে চুপচাপ। চোখ ছলছল করে উঠল তার। নিজের করা ভুলের অনল এখন তাকে দগ্ধ করছে বড্ড। সে ক্ষীণ সুরে ডাকলো, মা। সাড়া পেল না কোনো। থস্থ পায়ে এগিয়ে গেল তাই। পেছন থেকে আরো একবার ডেকে বলল, মা, আমি এসেছি, কথা বলবেন আমার সাথে? রাশভারী গলায় স্বর ভেসে এলো জবাবে, কেন এলি? প্রিয়তা নিজেকে আর সংযত করতে না পেরে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল, বলল, আমায় ক্ষমা করে দাও না মা। করবো না ক্ষমা। চোখ তুলে মায়ের দিকে চাইলো প্রিয়তা। দেখলো মায়ের চোখ মুখও লাল হয়ে আছে খুব। কেঁদেছেন তার বোঝার বাকি নেই। প্রিয়তা মায়ের গলা জড়িয়ে গালের সাথে গাল লাগিয়ে বলল,
ক্ষমা করতে না পারলে শাস্তি দাও, তাও আমার থেকে মুখ ঘুরিয়ে রেখো না প্লিজ। এটা তোর শাস্তি। আমি তোর সাথে কোনো প্রকার কথা বলবো না। প্রিয়তা শব্দ করে কেঁদে ওঠে, বলে, এভাবে বলো না প্লিজ, আমার ভীষণ কষ্ট হয়। আমার কষ্ট হয়নি, আমাদের কষ্ট হয়নি। আমার কষ্ট যখন তুই বুঝিসনি, এখন আমি কেন তোর কষ্ট বুঝবো? ছাড় আমাকে। প্রিয়তা তার হাতের বাঁধন আরো শক্ত করে বলল। ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত না ক্ষমা করছো ততক্ষণ পর্যন্ত এইভাবেই থাকবো। প্রিয়তার মা লুৎফা বেগম নিজেকে শক্ত করে রেখেছেন। না, এত সহজে তিনি গলবেন না। মেয়েটা তাকে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে। মাকে তার সিদ্ধান্তে অনড় দেখে প্রিয়তার কান্না আরো বাড়ল। বলল, মা, দাও না ক্ষমা করে। তিনি জবাব দিলেন না কোনো। প্রিয়তা না পেরে মায়ের পা ধরে বসলো। খানিকটা হকচোখে লুৎফা বেগম পা সরিয়ে আনতে চাইলেও প্রিয়তা ছাড়ল না। কেঁদে কেঁদে বলল, আমায় ক্ষমা করে দাও না মা, আমার কষ্ট হচ্ছে, সত্যি খুব কষ্ট হচ্ছে আমার। ফোপাচ্ছে প্রিয়তা। দরজার সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে আছে তার বাবা আর ভাই। বোনের কান্না নিহাল সহ্য করতে না পেরে বলল, মা, প্রিয়কে ক্ষমা করে দাও না, মেয়েটা কষ্ট পাচ্ছে তো। লুৎফা বেগম এবার রাগ দেখিয়ে বললেন, ওহ, এখন বোনের কষ্টটা খুব চোখে লাগছে। মা যে এতদিন দুঃখে কষ্টে জীবন তো লাশ হয়ে পড়েছিল, সেটা চোখে পড়েনি? নিহাল দীর্ঘশ্বাস ফেলে মায়ের কাছে আসে, প্রিয়তাকে তুলে বসায়। সে নিজে বসে হাঁটু বাস করে নরম গলায় বলে, মা, আমি মানছি প্রিয়তা ভুল করেছে, তার অবশ্যই ভুলটা বিশাল। এটা করা তার মোটেও উচিত হয়নি, কিন্তু বিশ্বাস করো মা, এই ভুলের শাস্তি এই 2টা মাসও কম পায়নি। ওর উপর দিয়ে ঠিক কী কী গিয়েছে সেটা তুমি জানো না মা। এত কিছুর পরেও তোমার মেয়েকে যে আজ আবার ফিরে পেয়েছো, সেটাই কি অনেক নয় মা? মেয়ের ভালোবাসার চেয়ে কি তোমার কাছে তোমার জেদ বড় হয়ে গেল? একটু কি ক্ষমা করা যায় না? মেয়েটা তো তোমারই। লুৎফা বেগমের ঠোঁট কাঁপছে। যথাসম্ভব কান্না আটকানোর চেষ্টা বোধ হয়। তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে বললেন, ছেলেমেয়েরা বড় হয়ে গিয়েছে এখন। তারা এখন মা বাবার চেয়েও বেশি বোঝে। আবার আসে বড় বড় কথা বলে মাকে বোঝাতেও। মা যেন অবুঝ, কিছু বোঝে না। শোনো, মেয়েরা সব বোঝে। আর একটা সন্তানের কিঞ্চিত কষ্টেও রুহু কেঁপে উঠে তাদের। তাই মায়ের ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলবে না। আর তোমার বোন বিরাট অন্যায় করেছে। আমি হাই প্রেশারের রুগী, জানটা আমার কোনো রকমে আটকে আছে। কষ্ট কি আমি কম পেয়েছি? অবশ্য মায়ের কষ্ট বোঝে কজন ছেলে মেয়ে। তিনি আঁচলে নাক মুছলেন। প্রিয়তা জড়িয়ে ধরল ফের। নিহাল এগিয়ে গিয়ে মায়ের হাঁটুতে মাথা রাখল। প্রিয়তা ভেজা সুরে বলল, তোমার ভালোবাসায় কেউ প্রশ্ন তুলছে না মা। মায়ের ভালোবাসার কাছে সবকিছু ফিকে পড়ে যায়। তোমাকে, বাবাকে আর ভাইকে ছাড়া পাকিস্তানে থেকে বুঝেছিলাম আমি। তোমাদের ছাড়া আমি ঠিক কতটা অসহায় সেটা বুঝেছি আমি। তবে ভাগ্যের গুণে সেখানেও এক মা পেয়েছিলাম আমি। তিনিও বুঝিয়েছেন মায়ের ভালোবাসা কতটা গভীর হয়। আমার ভুল হয়েছে মা, আর কখনো তোমায় কষ্ট দিব না, একটুও দিব না। একদম তোমার লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো। এখন দুধ দিলেই একটানে খেয়ে নিব সবটা। সবজি রাঁধলে আর মুখ কালো করে রাখবো না। প্রতিদিন সকালে উঠে তোমার সাথে হাঁটতে বের হবো। বিশ্বাস করো, আর একটু বিরক্ত করবো না তোমায়। দাও না ক্ষমা করে। নেহালও বলল, হ্যাঁ মা, ক্ষমা করে দাও না। মায়ের মন মোমের মতো গলে যেতে সময় নেয় না এক মুহূর্তেও। ছেলে মেয়ের এত এত অনুরোধে লুৎফা বেগমও বাধ্য হলেন নিজের রুক্ষ শক্ত খোলস ছেড়ে বেরিয়ে আসতে। তিনি প্রিয়তার দিকে চেয়ে কঠিন স্বরে বললেন, আর যদি কোনো দিন আমার কোনো কথার অমান্য হয়েছিস তো আর কখনো তোকে ক্ষমা করব না। না না, আর জীবনেও তোমার কথার বিপরীতে আমি যাব না, প্রমিস। মনে থাকে যেন। আচ্ছা, মনে থাকবে। এখন বলো, ক্ষমা করে দিয়েছো? তিনি রাশভারী গলায় নাক ফুলিয়ে বললেন, হুম। এইভাবে না, সুন্দর করে বলো না। লুৎফা বেগম ব্রুকুসকে বললেন, আর ঢং না করে নিজের রুমে গিয়ে ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। প্রিয়তা মাকে জড়িয়ে ধরল, গালে চুমু খেয়ে বলল, আই লাভ ইউ মা। তিনি জবাবে বললেন, আই হেট ইউ। প্রিয়তা হাসল, বলল, ইয়েস, আই নো। মায়ের মন এখন আগে থেকেই হালকা হয়েছে কিছুটা। রাগও পড়ে গিয়েছে হয়তো। একসাথে রাতের খাবারটা খেয়েছে সবাই। অনেকগুলো দিন পর আবার পুরো পরিবার একসাথে।
খাওয়া দাওয়া শেষ করে বসার ঘরে গল্প জুড়েছে। প্রিয়তার মা বাবাকে তার পাকিস্তান ভ্রমণের করুণ গল্পগুলো শোনাচ্ছে। ওয়াদি তাকে ধোঁকা দিয়েছে সেটা বললেও ধোঁকাটা ঠিক কীরকম সেটা বলেনি তাদের, সেটা কেবল নেহালি জানে। তার ভ্রমণ গল্পের মুখ্য চরিত্রগুলো হলো দিলরুবা বেগম, মমি আর ফারজাদ। এই তিনজন মানুষের বিবরণ দিতে দিতে এক পর্যায়ে প্রিয়তার চোখ ভেসে ওঠে। তাদের কথা মনে পড়ছে খুব। লুৎফা বেগম অবাক হয়ে বলেন, এখনো এত ভালো মানুষ আছেন? প্রিয়তা মলিন হেসে বলল, হ্যাঁ মা, ওনাদের দেখেই বিশ্বাস করেছি পৃথিবীতে এখনো ভালো মানুষ টিকে আছে। দিলরুবা আপার সাথে আমাকে একটু কথা বলিয়ে দিস তো, মানুষটাকে একটু কৃতজ্ঞতা জানাবো। এখন একটা কল করব? যদি ঘুমিয়ে পড়ে? না, এত তাড়াতাড়ি ওনারা ঘুমান না। তাহলে কর। প্রিয়তা মমির আইডিতে ভিডিও কল দিল, সাথে সাথে রিসিভ হলো সেটা। ফোনের স্ক্রিনে প্রিয়তার মুখটা দেখে মমির চোখ ছলছল করে ওঠে। সে অভিমানী সুরে বলে, দেশে গিয়ে আমাকে ভুলে গিয়েছো তাই না? প্রিয়তা হেসে বলে, কি যে বলো না, তোমাকে ভোলা কি সম্ভব? তাহলে আমাকে একটাও মেসেজ বা কল দেওনি কেন? এসেই আমার মা জননীর রাগ ভাঙানোতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আর সময় করে উঠতে পারিনি। আন্টির রাগ ভেঙেছে? প্রিয়তা মায়ের দিকে তাকায়। তার মা মেখি রাগ দেখানোর ভান করে বসে আছে। সে হেসে বলে, মনে হচ্ছে কিছুটা। চিন্তা করো না, পুরোটাও কমে যাবে। আচ্ছা, আন্টি কি করছেন? আমি বসার ঘরে, দাঁড়াও আমি দিচ্ছি। মমি বসার ঘরে যায়। দিলরুবা বেগমকে গিয়ে বলে, আম্মি, প্রিয়তা আপু কথা বলবে তোমার সাথে। তিনি খুশি হলেন, বললেন। দে দে। প্রিয়তা সালাম দিয়ে জিজ্ঞেস করলো, ভালো আছেন আন্টি? তুমি যাওয়ার পর ভালো নেই মা, তোমার কথা খুব মনে পড়ছে। প্রিয়তা মন খারাপ করেই বলল, আমারও আপনাদের সবাইকে অনেক মিস করছি আমি। পাশ থেকে মমি বলল। নেহাল জবাব দিল, এটা তো আমাদের হোটেল আর ওনাদের বাসা, বললেই চলে আসা যাবে। মমি ক্ষিপ্ত সুরে বলল, তোমার ঝগড়ুটে ভাইটা দেখছি দেশে গিয়েও আমার সাথে ঝগড়া করছে, উনাকে তুমি কিছু বলো তো। দিলরুবা বেগম বললেন, আহা থাম না, তোর জন্য আমি একটু শান্তিতে কথা বলতে পারছি না। আমি কি করেছি আম্মি? উনি তো চেঁচে পড়ে আমার সাথে ঝগড়া করছেন। মা তুমি চিন্তা করো না, আমি ওর কান মলে দিব। এই কথা শুনে ভীষণ খুশি হলো মমি। জিজ্ঞেস করলো, এটা কে বললো? প্রিয়তা আপু? প্রিয়তা হেসে বলল। আমার মা। মমি লাফিয়ে উঠে বলল, তাই নাকি? আন্টি শুনুন, কান মোলাটা একটু জোরেই দিবেন, আমার আর আপনার দুজনেরটা মিলিয়ে। নেহাল ব্রোকোসকে বলল, মা, তুমি ওনার হয়ে কথা বলছো কেন? আমার মাও তো আপনার হয়েই কথা বলে, তাই আপনার মা আমার হয়ে কথা বলছে, সমান সমান, তাই না? মমির কথা শুনে সবাই একসঙ্গে হেসে ওঠে। নিহাল নাক ফুলিয়ে বলল, দেখেছো কেমন ফাজিল মেয়ে। প্রিয়তা আপু, তোমার ভাই আমাকে ফাজিল বললো কেন? প্রিয়তা জবাব দেওয়ার আগেই নিহাল বলল, ফাজিলকে ফাজিলই বলতে হয়। মমি নাক মুখ কুঁচকে বলল। প্রিয়তা আপু, তুমি কিছু বলছো না কেন? দিলরুবা বেগম বললেন, তোদের জ্বালায় মেয়েটা কিছু বলতে পারলে তো, এবার একটু থাম মা। মমি গাল ফুলিয়ে মুখ গোমরা করে বসলো। প্রিয়তা হাসলো তা দেখে, বলল, আন্টি, আমার মা আপনার সাথে একটু কথা বলতে চাইছেন। তাই দাও না, আমিও তো ভাবছিলাম কথা বলবো। প্রিয়তা মায়ের দিকে ফোনটা এগিয়ে দেয়। লুৎফা বেগম মুখে চওড়া হাসি টেনে হাতে নেন সেটা, মুখ বরাবর ধরে স্ক্রিনের দিকে তাকান। 1 মিনিট একইভাবে তাকিয়ে আচমকা মুখের হাসিটা কেন যেন মিলিয়ে গেল। তিনি অস্পষ্ট সুরেই বললেন, রুবা? ওপাশের মানুষটাও তার মতো সমান বিস্ময়ে চেয়ে আছেন। বোঝার চেষ্টা করছেন স্ক্রিনে ভাষা মুখটা আদৌ সত্যি কিনা। যখন বুঝলেন না এটাই সত্যি, এই প্রতিবিম্বের কোনো মিথ্যে নেই, তখন কম্পিত সুরে তিনি বললেন, লুফু। দুই পাশের বাকি মানুষগুলো অবাক। প্রিয়তা মায়ের চাহনি দেখে চিন্তায় আছে। এই চাহনি বলে দিচ্ছে তারা পূর্ব পরিচিত। মমিও তাই। দিলরুবা বেগম বিস্ময়ে বিষ্ট সুরেই বললেন, তুই প্রিয়তার মা? লুৎফা বেগম মাথা নাড়ালেন, বললেন,
এত বছর পরেও আমার চেহারাটা মনে আছে তোর? দিল্লুবা বেগমের চোখ ছলছল করছে। তিনি বললেন, এই চেহারাটা কি ভোলা সম্ভব? না ভুললে এত বছর যোগাযোগ করিসনি কেন? তিনি দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, নিজের উপর রাগ, ক্ষোভ আর অভিমানে আমি কারোর সাথে যোগাযোগ করিনি আর। আমি অনেক চেষ্টা করেছিলাম, অনেকভাবে চেয়েছি তোর একটা খোঁজ নিতে, কিন্তু পারিনি। তারপর আর দেশে আসিনি কেন? কোন মুখে ফিরতাম? কি বলতাম মা বাবাকে গিয়ে? খালু খালাম্মা অনেক দিন পর্যন্ত তোর ফিরে আসার অপেক্ষাতে ছিলেন। অনেক খোঁজ নিয়েও শেষে কোনো উপায় বের করতে না পেরে আশা ছেড়ে দেন তারা। দিল্লুবা বেগম বড় করে শ্বাস ফেলে জিজ্ঞেস করলেন, ওনারা কি আর বেঁচে নেই? না, তোর চলে যাওয়ার খবরে খালাম্মা ওই দিনই অসুস্থ হয়ে পড়েন। অনেক চিকিৎসা করেও ওনাকে আর সুস্থ করা যায়নি। 1 বছর পরই ইন্তেকাল করেন। আর খালু মারা যান আজ থেকে আরও 6 বছর আগে। বাড়িতে বোধ হয় এখন তোর ভাই ভাবি আর তাদের বাচ্চারা আছে। আমরাও আর যোগাযোগ নেইনি কারোর সাথে। পুরনো খা থেকে আজ আবার রক্তকরণ হচ্ছে বেশ। এই ব্যথা দিল্লুবা বেগম টের পাচ্ছেন। তবে এখন আর কিছুই করার নেই। এখন হাজার মলম লাগালেও এই ঘা আর শুকাবে না। তিনি ক্ষীণ সুরে বললেন, মা বাবাকে কষ্ট দেওয়ার ফল আমি প্রতিটা মুহূর্তে ভোগ করেছি। জানিস, এখানে আমি একটু ভালো ছিলাম না। লুৎফা বেগম অবাক হয়ে বললেন, কেন ভাই তোকে? থাক এসব কথা, ভাগ্যের কি খেলা দেখ। আমাদের আবার এভাবে কথা হবে কখনো ভেবেছিলাম? সেটাই তো, কি অদ্ভুত। আমার মেয়েকে পাকিস্তানে গিয়ে তোর বাড়িতেই উঠতে হলো। ওই যে কথায় আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। আর এত সব দুঃখের পরও একটা সুন্দর ভালো হলো। আমি তোকে ফিরে পেয়েছি আবার। দিল্লুবা বেগম ঠোঁট চেপে নিজের কান্না আটকালেন। হাসলেন তিনি, বললেন, হ্যাঁ, কি চমৎকার ব্যাপার। এভাবে যে কাছের মানুষ ফিরে পাওয়া যায় আমি কল্পনাও করিনি। লুৎফা বেগম হেসে বললেন, খারাপের পরেই ভালো থাকে। এবার দেশে ফির, কত শত কথা বাকি, সব বলতে হবে তো। হ্যাঁ, অনেক কিছু বাকি আমাদের। এবার আর বিলম্ব করব না এক মুহূর্ত। আর কেউ না হোক, আমি তোর কাছে ফিরবো। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আচ্ছা, এবার সত্যিই ফিরবো তবে। লুৎফা বেগম ক্যামেরাটা ঘুরিয়ে দিয়ে হেসে বললেন, ওদের মুখগুলো দেখ, কেমন হাঁ করে চেয়ে আছে আমার দিকে। দিল্লুবা বেগমও হাসলেন, বললেন, হ্যাঁ, এদিকে আমার মেয়েরও এই অবস্থা। আচ্ছা রাখ, তবে আমি ওদের বলি সব, নয়তো পরে চিন্তায় টিন্তায় স্ট্রোক করে ফেলবে। দিল্লুবা বেগম হেসে বললেন, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোনটা কাটলেন লুৎফা বেগম। প্রিয়তা চোখ পিটপিট করে বলল, মা, কি এসব? আর আমার তো মাথা ঘুরাচ্ছে। তোমরা পূর্ব পরিচিত? ফারজাদ, আসবো? জি, আমি আসুন। শোয়া থেকে উঠে বসলো ফারজাদ। দিল্লুবা বেগম আর মমি একসাথে ঘরে এলো। দিল্লুবা বেগম এগিয়ে এসে বললেন, তোমার কি শরীর খারাপ বাবা? না না, আমি তো ঠিক আছি। আজকে সারাদিন খুব একটা রুম থেকে বের হওনি তো, তাই ভাবছিলাম শরীর খারাপ করলো কি না। না, তেমন কিছু না। রুমে বসে ল্যাপটপে একটু ঘাটাঘাটি করছিলাম। আর একটা চাকরির ব্যবস্থা তো করতে হবে। দিল্লুবা বেগম বসলেন। মায়া ভরা দৃষ্টিতে তাকালেন ছেলেটার দিকে। এই একটা ছেলের জন্যই হয়তো আজ তিনি বেঁচে আছেন। সেই ছোট্ট বয়স থেকে এত এত লড়াই করে তাকে ভালো রাখছে ছেলেটা। কখনো নিজের জন্য ভাবেনি। বোন আর মাই যেন তার পুরো পৃথিবী। তিনি মৃদু হেসে বললেন, একটা দারুণ খবর আছে। ফারজাদ বলল, কি খবর আম্মি? প্রিয়তা কার মেয়ে জানো? কার মেয়ে? আমার ছোটবেলার একমাত্র বান্ধবী লুৎফার মেয়ে। ফারজাদ অবাক হলো, বলল, বলেন কি? আপনার বান্ধবীর মেয়ে? কি করে জানলেন? এক্ষুনি তো কথা হলো ওদের সবার সাথে। আমি নিজেও তো অবাক। পাকিস্তানে আসার পর তো সবার সাথে আমার যোগাযোগ বন্ধ ছিল। আজ অনেক দিন পর প্রিয়তার বদৌলতে আমি আমার সব থেকে প্রিয় বান্ধবীটাকে খুঁজে পেয়েছি আবার। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বুঝলে? কি, বাংলাদেশে ফিরবেন? ফারজাদের কথায় কিঞ্চিত হেসে তিনি জবাব দেন, হ্যাঁ, আমি আর অপেক্ষা করব না, এবার আমি ফিরবো। ফারজাদ দীর্ঘশ্বাস ফেলল। সেও চায় তার মা নিজে জন্মভূমিতে ফিরুক।
একবার নিজের মাটির ঘ্রাণ নেই, একবার পা রাখুক নিজ বাড়ির চৌকাটে। কিন্তু এতদিন যাবৎ মার তার একচেটিয়া রাগ, অভিমান আর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে তিনি দেশের প্রতি বিমুখ ছিলেন। ফারজাদ প্রসন্ন হেসে বলল, আপনার যাওয়ার ব্যবস্থা আমি করে দেবো আম্মি। আমি একা যাচ্ছি না, তুমি আর মমিও যাচ্ছ। মৌমিকে নিয়ে যান। তবে আমি সেখানে গিয়ে আর কি করব? তার উপর এখন আমার সব থেকে বড় কাজ একটা চাকরি জোগাড় করা। চাকরি পেয়ে যাবে, রিজিকের ব্যবস্থা আল্লাহই করেন, চিন্তা করো না। তোমার আর আমাদের সবার দেশে যাওয়াটা জরুরি। ফারজাদ ইতস্তত সুরেই বলল, কিন্তু দেশে গিয়ে উঠবেন কোথায়? আপনার মা বাবা মানে আমাদের নানু নানা ভাই কি বেঁচে আছেন? দিলরুবা বেগম হতাশ সুরে বলেন, না, মারা গিয়েছেন দুজনেই। তবে আমার বান্ধবীর বাড়ি আছে না। প্রিয়তাদের বাড়িতে ওঠার কথা বলছেন? এটা কেমন দেখায় আম্মি? আর যাই হোক, খারাপ দেখায় না। আর আমরা তো আর সারা জীবনের জন্য যাচ্ছি না, কয়েকদিন থেকেই চলে আসব। ফারজাদের তাও ইতস্তত বোধ কাটছে না। সে প্রিয়তাদের বাড়িতে থাকবে কি করে? তার উপর আজকাল মন মস্তিষ্কের ব্যাপার স্যাপারটাও সে ঠাউর করতে পারছে না ঠিক। তাদের মধ্যে কিছু একটা যুক্তি চলছে, ব্যাপারটাতেও সে অবগত নয়, আর সেই জন্যই চিন্তাও হচ্ছে বেশি। তাও সে মাকে খুশি করতে বলল, আচ্ছা, আমি টিকিটের ব্যবস্থা করছি। তবে আপনি আপনার আর মমির ভিসার পাসপোর্টটা আমাকে দিয়েন। মমি খুশিতে লাফিয়ে উঠে। সে বাংলাদেশে যাবে, তাও আবার প্রিয়তা আপুর বাড়িতে। এটা যেন তার বিশ্বাসই হচ্ছে না। সে উদ্দীপনায় ছুট লাগিয়ে বলে, আমি এক্ষুনি সব নিয়ে আসছি ভাইয়া। সব শুনে প্রিয়তা বলল, আচ্ছা, সেই জন্যেই আন্টি আমার ঘটনা শুনে এত কষ্ট পাচ্ছিলেন। কারণ দুজন একই কাজ করেছিলাম, কিন্তু তাও আন্টিকে তো আর আমার মতো ঠকানো হয়নি। পরক্ষণে আবার কিছু একটা ভেবে প্রিয়তা বলল, কিন্তু মা জানো, ওই বাড়িতে না আমি আঙ্কেলের একটাও ছবি দেখিনি। শুধু তাই না, ফারজাদ বা মৌমিকেও কখনো তাদের বাবার নিয়ে কিছুই বলতে শুনিনি আমি। আঙ্কেলের কোনো অস্তিত্বই নেই ওই বাড়িতে। লুৎফা বেগম খানিক অবাক হয়ে ভেবে বললেন, হয়তো ভাই মারা গিয়েছেন। মানুষ তো মৃত মানুষকেও স্মরণ করে মা, কিন্তু ওনারা কখনোই আঙ্কেলের কথা তুলেনি। আচ্ছা, আমি না হয় ব্যাপারটা জিজ্ঞাসা করব রুবাকে। ঠিক আছে, জেনে আমাকেও জানিও। জানাবো। এবার শুয়ে পড় গিয়ে, অনেকটা পথ জার্নি করে এসেছিস। আচ্ছা। প্রিয়তা আর নিহাল নিজেদের রুমে ফিরে গেল। রুমে গিয়ে বিছানায় গা এলালো প্রিয়তা। অনেকদিন পর নিজের শান্তির জায়গাতে এসে মনটা ফুরফুরে খুব। উপয়ন্ত আবার মাল দিলরুবা বেগম দুজন বান্ধবী। এই সম্পর্কটা তাকে ভীষণ আনন্দ দিচ্ছে। সে সিলিংয়ের দিকে চেয়ে আছে, মনে মনে ভাবছে অনেক কিছু। মার দিলরুবা বেগম বান্ধবী হওয়াতে তার জন্য লাভই হয়েছে। এখন সে খুব সহজে মমি আর নেহালের বিয়ের কথাটা বলতে পারবে। সে খুশি হয় মনে মনে, ভাবে কালকে সকালে উঠে মাকে এই প্রস্তাবটা জানাবে। রাতে তৃতীয় প্রহর এখন, চারদিকে শুনশান নীরবতা। দূর থেকে ভেসে আসছে কিছু কুকুরের আর্তনাদ, বেশ জোরেই চেঁচাচ্ছে তারা। এই শব্দে গভীর ঘুমে আচমকা জেগে যায় যারা। ঘরের আলো নেই কোনো, অথচ শোয়ার আগেও ঘরে ক্ষীণ আলোর বাতি প্রজ্বলন ছিল। এরই মাঝে অনুভব করলো সে নড়তে পারছে না। তাকিয়ে আছে ঠিকই, কিন্তু হাত পা নড়ছে না। যারা ঠোঁট নাড়ানোর চেষ্টা চালায়, তাতেও ব্যর্থ সে। না, কোনোভাবে কথাও বলতে পারছে না। মনে হচ্ছে খুব ভারী কিছু একটা তাকে চেপে ধরে বসে আছে। সে অনেক চেষ্টা করছে একটু নড়ার জন্য, একটু আব্বু বলে ডাকার জন্য, কিন্তু পারছে না। নিজের সাথে অনেক লড়াইয়ের পর আচমকা সে উঠে বসলো। এবার তা হাত পা নড়ছে ঠিক মতো। সে এগিয়ে গেল, ঠাই লাগানো বারান্দায় দরজাটা খুলে দিল পুরোটা। খেয়াল করলো তারই বাসার গেটের সামনে কুকুররা অনেক বেশি চিৎকার করছে। হাসলো সে। এই হাসি মোটেও স্বাভাবিক হাসি নয়, কিংবা নয় কোনো চমৎকার মেয়েলি হাসি। এটা অদ্ভুত কুৎসিত হাসি। কুকুরগুলো থেকে চোখ সরিয়ে আনার ক্ষীণ মুহূর্তের মধ্যে ঝাঁপ দিয়ে বসলো সে। তার দুতলা বারান্দা থেকে এক লাফে পড়ল মাটিতে। ব্যাস, জ্ঞান খুঁয়ে বসলো সেখানেই। তারপর চোখ খুলল আবার হসপিটালের এক কেবিনে। সেখানে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে হাতে স্যালাইন চলছে তার। সে খেয়াল করলো এখানেও সে কথা বলতে পারছে না, কেবল দেখতে পাচ্ছে সব কিছু। সে অনেক চেষ্টা করছে হাত পা নাড়াতে, কিন্তু পারছে না। সে ভয় পাচ্ছে,
কাল রাতেও তো সে নিজের ঘরে ছিল, আজ তবে এই অবস্থায় এখানে কেন? রাতে কি হয়েছিল তার সাথে? আব্বু, তুমি ওই ফারজাদকে এখনো মারতে পারোনি? আহমেদ তাজওয়ার মাথা নুয়ে বললেন। না, কেন? এমনি। ওয়াদি রেগে গিয়ে বলল। এমনি মানে? আশ্চর্য তো, এই দেখে তোমার ছেলে জেলে পচে মরছে, আর তুমি কিনা তার শত্রুকে সামান্য খুনটুকু করতে পারছো না। আহমেদ তাজওয়ারও রেগে গেলেন বেশ, বললেন। খবরদার আমার সাথে এইভাবে কথা বলবে না। এইসব করার আগে মনে ছিল না তোমাকে আমি 2 নাম্বারে ব্যবসা করতে বলেছিলাম, নারী পাচার করতে বলিনি। করেছো যখন এখন শাস্তি ভোগ করো। ওয়াদি চোয়াল শক্ত করে বলল। এই কোটি কোটি টাকা তুমি তোমার 2 নাম্বারি ব্যবসাতেও পেতে না। এই নারী বেচেই আজ এত টাকার মালিক আমি। সেসব কথা রেখে এখন কাজের কাজ একটা করো, ওই ফারজাদকে মারার ব্যবস্থা করো। আর একটু খোঁজ নাও তো ওই প্রিয়তা শালিটা দেশে আছে কিনা। না, দেশে নেই, বাংলাদেশে ফিরে গিয়েছে। ওয়াদি নিজের ঠোঁট কামড়ে ধরল, আফসোসের সুরে বলল। ইস, আমার 1 কোটি টাকা। এসব আফসোস রাখো এখন, চুপচাপ ভদ্র ছেলের মতো থাকো কয়দিন। আমি তোমার জামিনের ব্যবস্থা করছি। তাড়াতাড়ি করো, আর তুমি যদি না পারো তবে জেল থেকে বেরিয়েই আমি ওই ফারজাদ হারামজাদাকে খুন করব। ছেলের কথা শুনে ঠোক গিললেন আহমেদ তাজওয়ার। ভবিষ্যতে যে কি ভয়ানক পরিণয় তার কপালে লেখা আছে কে জানে। খবর শুনছেন স্যার? না তো, কি হয়েছে? আমাদের বসের মেয়ে যারা আছে না, উনি তো কালকে সুসাইড করতে চেয়েছিলেন, বারান্দা থেকে লাফিয়ে পড়েছেন। সকালে বাড়ির মানুষ দেখছেন সেটা, পর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানিয়েছেন প্যারালাইট হয়ে গিয়েছে নাকি। কবে নাগাদ সুস্থ হবেন সেটাও অনিশ্চিত। ফারজা চমকালো। মেয়েটা সুইসাইড করে বসলো? তার চোখে মুখে চিন্তার ছাপ। সে পড়ল। কি বলছেন? সুইসাইড কেন করতে গেলেন? সেটা তো জানি না স্যার, তবে আমরা কয়েকজন হাসপাতালে গিয়েছিলাম। বসকে দেখে খারাপ লাগলো খুব। মেয়ের শোকে স্যারের নাজেহাল অবস্থা। আচ্ছা আচ্ছা, রাখুন, আমি বসকে বরং কল করে দেখছি। আচ্ছা স্যার। তার সহকর্মী কল কাটার পর ফারজাদ তার বসের নাম্বারে কল লাগালো। রিসিভ হলো বেশ কয়েকবার বাজার পর। ওপাশ থেকে শোনা গেল রাশভারী গলার স্বর। কেন কল দিয়েছো? আমার মেয়েটা মরেছে কিনা জানার জন্য? এসব কি বলছেন স্যার? আমি আমার শত্রুরও মৃত্যু কামনা করি না। ম্যাডাম কেমন আছেন এখন? এক বুক ক্লেশ নিয়ে জবাব এলো। বেঁচে আছে কোনো রকমে। স্যার, এটা করা কি আদৌ উচিত হয়েছে ওনার? এত পড়াশোনা জানা একজন মানুষ এতটা মূর্খের মতো একটা কাজ কি করে করতে পারলেন? আপনার উচিত ছিল প্রথম থেকে ওনাকে সঙ্গ না দিয়ে বোঝানো। তা না করে আপনিও আপনার মেয়ের কথাই শুনে গিয়েছেন। সবসময় আদর আর ভালোবাসা দিয়েই সব হয় না, মাঝে মাঝে সন্তানদের একটু শাসনও করতে হয় স্যার। রফিক সাহেব হতাশ গলায় বললেন। আমার মেয়েটাকে একটু ভালোবাসলে কি হতো ফারজাদ? স্যার, মনকে কি আর জোর করে বোঝানো যায়? আমার মেয়ের এত ভালোবাসার পরও যখন তুমি তোমার মনকে বোঝাতে পারোনি, তবে এই মনকে তুমি আর কখনোই বুঝিয়ে উঠতে পারবে না। রাখছি, আমার মেয়ের খোঁজ তোমাকে আর নিতে হবে না। কল কেটে দিল লোকটা। ফারজাদ দীর্ঘশ্বাস ফেলল। সত্যিই কি কখনো সে তার মনকে বুঝিয়ে উঠতে পারবে না? সে কি এতটাই অপারগ? ফারজাদ অত শত নিয়ে মাথা ঘামালো না আর। আজকে তার একটা ইন্টারভিউ আছে, তার জন্য আপাতত তৈরি হচ্ছে সে। রান্না করে সবজি কাটছেন লুৎফা বেগম। প্রিয়তা পাশে এসে বসলো। লুৎফা বেগম জিজ্ঞেস করলেন। ভার্সিটিতে যাবি কবে থেকে? একটা সেমিস্টার তো শেষ করলি। কাল থেকে যাব মা, ফ্যাকাল্টির সাথে আমার কথা হয়েছে। ওনারা বলেছেন একটা দরখাস্ত দিয়ে আমি এই সেমিস্টার আবার কন্টিনিউ করতে পারবো। তাহলে তো ভালোই। হ্যাঁ মা, আসলে একটা কথা বলতে চাইছিলাম। লুৎফা বেগম ব্রুকুসকে বললেন। এত আমতা আমতা না করে যা বলার সরাসরি বলে ফেলো। মা, দিলরুবা আন্টির মেয়েটা না ভারী মিষ্টি, এত ভালো আর ভদ্র। মেয়েটাকে আমার না ভীষণ পছন্দ হয়েছে। ওকে যদি আমি আমার ভাইয়ের বউ বানাতে পারতাম, না মানে ভাইয়ের সাথে না ওকে একদম পারফেক্ট মানাবে। লুৎফা বেগমের ভুজুগুলের ভাস আরো দৃঢ় হলো। তিনি বললেন। বাহ, পাকিস্তানে গিয়ে ভাইয়ের জন্য বউ খুঁজে ফেলছে। প্রিয়তা মাথা চুলকালো, হাসলো মিটিমিটি, বলল। মেয়েটা খুব ভালো, তোমারও দেখলে পছন্দ হয়ে যাবে। কিন্তু তোমার ভাইয়ের সাথে তো তার দেখলাম সাপে নেউলের সম্পর্ক। এই সম্পর্কে আদৌ ভালোবাসা আসবে? আরে মা, এটা হলো টক ঝাল মিষ্টি সম্পর্ক। প্রথমে ঝগড়া দিয়ে শুরু হবে,
আর পরে শেষটা হবে মধুর মতো সব মিষ্টি দিয়ে, তুমি দেখে নিও। লুৎফা বেগম খানিক ভেবে বললেন, ঠিক আছে রুবা, আসলে কথা বলবো।